কিছুক্ষণ বৃষ্টি বাদলা নিয়ে বক বক করি। এই যে গরম গেল পুরো এপ্রিল মাস, বাইরে বাই, মে মাসও যায় যায় অবস্থা, বৃষ্টি হয় নাই। এই বছর না, শুধু গত বছরও বৃষ্টি কম হয়েছে, তার আগের বছরও বৃষ্টি কম হয়েছে। এই যে বৃষ্টিগুলা কম হইল, আর এই যে গরম, এই গরম আর এই যে বৃষ্টি, এই বৃষ্টি আনার পিছনে আল্লাহর কত রকমের সিস্টেম আছে। এই সিস্টেমের মাধ্যমে আল্লাহ এখানে বৃষ্টিগুলো আনতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আজকে বৃষ্টি আসছে। এই যে আল্লাহ সিস্টেম করে করে বৃষ্টি আনতেছে, মৌসুমি বায়ু আসে, এটার কোরআনে ইন্ডিকেশন দেওয়া আছে। কোরআন তো এমনভাবে সাইনগুলা দেওয়া, চিহ্নগুলা দেওয়া, যেন বেশি রকম রিভিলিং বা প্রকাশিত না হয়ে যায়, তাহলে তো আর পরীক্ষার বিষয়টা থাকবে না। এমনভাবে উপমাগুলা দিছে, এমনভাবে সায়েন্সের চিহ্নগুলা দিছে যেন এটা বিশ্বাসীদের বিশ্বাস বৃদ্ধি করে, অবিশ্বাসীরা যেন এটা থেকে চলে যায়, ধর কী লেগছে, এই ধরনের কথা অবিশ্বাসীদের অবিশ্বাস বৃদ্ধি করে। এই জন্য ইন্ডিকেশন দেখে আমাদের বুঝতে হবে যে এই সিস্টেমে আল্লাহ কি বলতেছে। তো আজকে এই বৃষ্টির সিস্টেমটা একটু আলোচনা করি, নাহলে যেহেতু বৃষ্টি আজকে আসছে ইনশাল্লাহ। এই বৃষ্টির সিস্টেমের প্রথম যে আয়াতটা আমি আলোচনা করব, সেই আয়াতটা হচ্ছে এই যে এইটা দেখেন, এই যে এই আয়াতটা দেখেন, এই আয়াতটা কি? এই আয়াতে বলতেছে, ইট ইজ হি হু হ্যাজ লেফট ফ্রি দ্য টু বডিজ অফ ফ্লোয়িং ওয়াটার। প্রবাহিত জলধারা, দুইটা প্রবাহিত জলধারা। তাহলে সেই দুইটা জলধারা কেমন? ওয়ান ওয়েট ডাউন ইউফ্রেটিস নদীর পানি ভালো, মিষ্টি, টলটলা, ভালো পানি, কিন্তু সেই পানিটা কেমন? ইউফ্রেটিসের পানির চেয়ে একটু খারাপ, একটু দমা, তার মানে কিছুটা লবণাক্ত। অ্যান্ড দ্য আদার, আর একটা কি? সল্ট অ্যান্ড বিটার, মানে খুবই লবণাক্ত এবং লবণের চোটে মানে তিতা, ভীষণ লবণাক্ত। তাহলে তারপর কি বলতেছে? অ্যান্ড হি হ্যাজ মেড এ ব্যারিয়ার বিটুইন দেম। তাহলে এই যে দুইটা জলধারা, তার মধ্যে উনি আবার একটা ব্যারিয়ার ক্রিয়েট করে দিয়েছেন, বাঁধ, এ পার্টিশন, বাঁধ কেমন? দ্যাট ইজ ফরবিডেন টু বি পাস্ট, যেটাকে অতিক্রম করতে পারে না এই পানি আলাদা হয়ে থাকে, একটা কম লবণাক্ত, একটা বেশি লবণাক্ত। এই পানি দুইটাই প্রবাহিত জলধারা, কিন্তু একটা আর একটার সাথে মিশতে পারে না, কারণ আল্লাহ তাদের মধ্যে বারজাক বা ব্যারিয়ার সৃষ্টি করে দিচ্ছেন। এই জিনিসটা কি? এই জিনিসটা আলটিমেটলি কিন্তু আমি আলোচনা করব যে এই যে আমাদের এখানে এতদিন গরম থাকলো, পুরো এপ্রিল মাস, কেন? গত বছরও দীর্ঘ সময় ধরে এরকম বৃষ্টি হয় নাই, কেন? সেটা আমি সেইখানে যাব। তবে এই আয়াতগুলা বুঝতে হবে, এই আয়াতগুলা বুঝলে ক্রমান্বয়ে আমরা ওইখানে যেতে পারবো যে কেন এতদিন আমাদের এখানে গরম ছিল। তাহলে এই আয়াতটাকে আমরা অনেক সময় ভুল বুঝি কি? অনেকে মনে করে যে পানি মিশে না, টু বডিজ অফ ফ্লোয়িং ওয়াটার, পানি মিশে না। এই যে পদ্মার পানি আর মেঘনার পানি, পদ্মার পানি ঘোলা, মেঘনার পানি হইতেছে নীল, এবং ওই পদ্মার মেঘনা যেখানে মিলছে চাঁদপুরের ওখানে বেশ কিছু দূর পর্যন্ত দেখা যায় যে পানি মিশতেছে না। মেঘনার এক সাইডে নীল পানি দেখা যায়, এক সাইডে ঘোলা পানি দেখা যায়। আবার অনেক ছবিও আছে ইউটিউবে, দেখবেন সমুদ্রের মধ্যে দুই রকমের পানি, কিন্তু দুই রকমের পানি মিশতেছে না। এই যে একটা ছবি দেখায়, এই যে সমুদ্রের ছবি, এই পাশের পানি একরকম, এই পাশের পানি আর এক রকম। এইটা দেখাই বলে যে ওই আয়াত, তাহলে সত্য ওই আয়াতের কথা এইটার প্রেক্ষিতে উল্লেখ করা হয়, কিন্তু ওই আয়াত কিন্তু এই পানির কথা বলতেছে না, এই বিভেদের কথা বলতেছে না। কেন? এইখানে সমুদ্রের এই পাশের লবণাক্ততা আর এই পাশের লবণাক্ততা সমান, কিন্তু আয়াতে কি বলছিল? একটা হলো ওয়ান ওয়েট ডাউন ইউফ্রেটিস, মানে কম লবণাক্ত,
অ্যান্ড দ্য আদার সল্ট অ্যান্ড বিটার, একটা হবে বেশি লবণাক্ত, এত লবণ যে তিতা। কিন্তু এইখানে দেখা যাচ্ছে উভয় পাশের লবণাক্ততা সমান, কারণ উভয়ই সমুদ্র, একই সমুদ্র, খালি এটার পানি একরকম, এইটার পানি আর এক রকম। দুইটা স্রোত সমুদ্রের, দুই সমুদ্রের স্রোত এসে এখানে মিলছে। আর এর মধ্যে কোনো বারজাকও দেখা যাচ্ছে না, কারণ এই পানি কিন্তু পরবর্তীতে মিশে যায়। কিন্তু একটা বলতেছে কি, এ পার্টিশন দ্যাট ইজ ফরবিডেন টু বি পাস্ট, এই পার্টিশন অতিক্রম করতে পারার কথা না, কিন্তু এই পার্টিশনটা একসময় আর থাকে না, ভেঙে যায়। কিছু দূর গেলেই হয়তো প্রাথমিকভাবে যখন দুইটা ধারা এসে দুইটা স্রোত এসে মিলছে তখনকার অবস্থা এটা। এই স্রোত আরও যখন ওই দিকে চলে যাবে তখন দেখা যাবে এই জিনিসটা আর থাকবে না। তার মানে কি, ফরবিডেন টু বি পাস্ট মানে যেটা অতিক্রম করা নিষেধ, সেইটা এইটা না, এটা অতিক্রম করা যায়, এবং এটা 2% লবণাক্ততার সমান। তাইলে এই আয়াতটা কিসের কথা বলতেছে? এই আয়াতটা কিসের কথা বলতেছে এটা জানতে হলে যে পরবর্তী দেখেন, এই আয়াতটা বলতেছে এই বারজাকের কথা। এটা একটা প্রকৃত বারজাক, সারা পৃথিবীব্যাপী একটা বারজাক আছে পানির, সমুদ্রের মধ্যে, বা ব্যারিয়ার আছে। এই ব্যারিয়ারকে বলা হয় পিকনোক্লাইন। এই উপরের পানি মানে 300 মিটার পর্যন্ত, সমুদ্রের সারফেস থেকে, উপরিভাগ থেকে 300 মিটার পর্যন্ত, 2 থেকে 300 মিটার পর্যন্ত পানিটা হইল কম লবণাক্ত। কারণ কেন কম লবণাক্ত? কারণ এখানে বৃষ্টি পড়ে, বৃষ্টির পানি তো মিষ্টি পানি, এটা এসে মিশে, তারপরে নদীর থেকে পানি আসে, নদীর পানি এসে এই মিশে, যার ফলে এই উপরের লেয়ার পানিটা হয়ে যায় কম লবণাক্ত। আর এই পিকনোক্লাইন এটা হলো প্রায় 900 মিটার পর্যন্ত, এটার গভীরতা 300 থেকে 900। এই যে একটা বেল্ট, 300 মিটার থেকে 900 মিটার পর্যন্ত যে বেল্টটা গেছে সেটাকে বলে পিকনোক্লাইন। তার নিচে হলো ডিপ লেয়ার। এই ডিপ লেয়ারের লবণাক্ততা ভীষণ রকম লবণ, এত লবণ যে তিতা। আচ্ছা, এই ডিপ লেয়ারের লবণাক্ত পানি আর উপরের লেয়ারের মিক্সড লেয়ার বলে এটাকে, মিক্সড লেয়ারের কম লবণাক্ত পানি, মাঝখানে আছে কি বারজাক, পিকনোক্লাইন, যেটা অতিক্রম করতে পারে না। এই পানি আর এই পানি সবসময় আলাদা থাকে সারা সমুদ্রে। আচ্ছা, এই পিকনোক্লাইনটা কিভাবে তৈরি হয়েছে একটু আলোচনা করি। এই যে মনে করেন, এই যে এই দুই থেকে 300 মিটার পর্যন্ত এটা হলো মিক্সড লেয়ার বা সারফেস লেয়ার, আর এইটা হলো বারজাক বা পিকনোক্লাইন, বারজাক। আর নিচে হলো ডিপ লেয়ার, প্রচণ্ড লবণাক্ত, এবং লবণে এত লবণাক্ত যে তিতা হয়ে যায় পানি। আচ্ছা, এটা কি কেন হয়? বৈজ্ঞানিকরা বলে যে এর কোনো কারণ পায় না, তবে পরীক্ষা করে দেখা গেছে যে এই যে বারজাক হিসাবে, ব্যারিয়ার হিসাবে বা পিকনোক্লাইন হিসাবে যে লেয়ারটা কাজ করে, সেই লেয়ারে র্যাপিড চেঞ্জ হয়। এই যে টেম্পারেচার যদি দেখেন, এই 200 মিটার পর্যন্ত দেখবেন পানির টেম্পারেচারের কোনো পরিবর্তন হচ্ছে না, একই রকম, একই লেভেলে আছে। 200 থেকে 300 মিটার পর্যন্ত টেম্পারেচার কোনো চেঞ্জ হচ্ছে না। এরপরে যখন পিকনোক্লাইনের মধ্যে বা এই বারজাক লেয়ারে যখন যাচ্ছে, তখন দেখেন হঠাৎ করে কমে যাচ্ছে, যে লো এই সাইডে, হাই এই সাইডে, দ্রুত বেগে তাপমাত্রা কমে গেল। তারপরে আবার এই লেয়ার থেকে যখন বেড়ে যাচ্ছে, আবার দেখেন একদম পাতাল পর্যন্ত আর কোনো টেম্পারেচারের চেঞ্জ নাই। তাহলে এখানেও টেম্পারেচারের চেঞ্জ নাই, এখানেও টেম্পারেচার চেঞ্জ নাই, এখানে দ্রুত বেগে টেম্পারেচার উঁচুর থেকে নিচে নেমে গেছে। তাহলে এটা একটা কারণ হইতে পারে, বৈজ্ঞানিকরা যেটা পরীক্ষা করে বাইর করছে আর কি। আর একটা হচ্ছে লবণাক্ততা, সারফেস লেয়ারের লবণাক্ততা কম। যেই পিকনোক্লাইন বা ওই বারজাক লেয়ারে গেল, তখন দ্রুত বেগে লবণাক্ততা বাইরে যাচ্ছে, বাইরে যাচ্ছে, দ্রুত বেগে বাড়তেছে বাইরে। আবার এই ডিপ লেয়ারে এটা কয়েক কিলোমিটার পর্যন্ত গভীর হইতে পারে, মানে একদম সমুদ্রের তলদেশ পর্যন্ত, আর কিন্তু লবণাক্ততার কোনো পরিবর্তন নাই। এখানেও লবণাক্ততা লো কিন্তু পরিবর্তন নাই, এখানে লবণাক্ততা হাই কিন্তু পরিবর্তন নাই, শুধু দ্রুত বেগে পরিবর্তিত হয়েছে এই বারজাক লেয়ারে বা পিকনোক্লাইন লেয়ারে। ডেন্সিটি, ঘনত্ব লো, এখানে ডেন্সিটি একরকম, দ্রুত বেগে কমলো, আবার দেখেন পুরাটা একই। তাহলে বৈজ্ঞানিকরা বলে যে এই সাডেন চেঞ্জ ইন টেম্পারেচার, স্যালিনিটি অ্যান্ড ডেন্সিটি, এই চেঞ্জের কারণে এই লেয়ারটা একটা আলাদা গুণপ্রাপ্ত। এই জন্য এই লেয়ারটা কী করে, বাধা হিসাবে কাজ করে। এই লেয়ার নিচে অতিরিক্ত লবণাক্ত পানিকে উপরে আসতে দেয় না।
এবং উপরের কম লবণাক্ত পানিকে নিচে যাইতে দেয় না। তাহলে এই যে লেয়ার, এটা তাহলে কি হলো? ফরবিডেন টু বি পাস্ট। আল্লাহ বলছে যে এই লেয়ারকে অতিক্রম করা সম্ভব না। এবং আল্লাহ বলছে দুই জলধারাকে উনি বিভেদ করে দিছেন, একটা কম লবণাক্ত আর একটা লবণাক্ত এবং তিতা। তাদের মধ্যে আছে একটি একটি বারজাক, বাধা, যেটা অতিক্রম করা যায় না। তাহলে প্রকৃতপক্ষে তাহলে দেখা গেলো সব পুরা আয়াতের সাথে মিলে গেল। তাহলে পুরা আয়াত, যেহেতু পুরা আয়াত পুঙ্খানুপুঙ্খ এটার সাথে মিলল, এই যে পুরা আয়াত দুই রকমের পানি, একটা ইউফ্রেটিস নদীর পানির মতন, তবে একটু খারাপ, মানে কম লবণাক্ত, আর একটা বেশি লবণাক্ত, এবং তার মধ্যে আছে ব্যারিয়ার যেটা অতিক্রম করা যায় না। তাহলে সেটা কি? সেটা এই যে এই জিনিস, মাঝখানের ব্যারিয়ার কোনটা? বারজাক হলো এই পিকনোক্লাইন, যেটা সায়েন্টিস্টরা যেটাকে পিকনোক্লাইন বলে, এইটাই হলো সেই বারজাক। এখন এই আল্লাহ বারজাক কেন দিল? আল্লাহ বলছে এই আয়াতগুলোর পরবর্তীতে দেখবেন আল্লাহ বলছে যে তোমরা এর মধ্যে থেকে মাছ খাও, সুস্বাদু মাছ খাও। তার মানে কি? মাছ এই লেভেলে হয়, কম লবণাক্ত পানিতে মাছ হয়। তোমরা এখান থেকে ঝিনুক এবং পার্ল টার্ল এইগুলাও সংগ্রহ করো। ঝিনুক, পার্ল টার্ল এগুলা নিচের লেয়ারে হয়। এগুলা হইল কি? ঝিনুক, পার্ল টার্ল এগুলো হইল কি? উপরের থেকে যখন মাছ মইরা নিচে পড়ে, সেই মরা মাছকে এরা খাইয়া ডিকম্পোজার হিসাবে কাজ করে। এই জন্য ওইখানে ওদের বৃদ্ধিটা নিচের লেয়ারে হয়, এবং এরা অতিরিক্ত লবণাক্ততার মধ্যেও এরা বাঁচে। বিভিন্ন রকমের ডিকম্পোজার প্রাণী আছে যারা নিচের লেয়ারে বাঁচে, এবং কোরআনেও এইভাবে বলা হয়েছে যে দুই রকম পানির জন্য দুই রকমের জিনিস আল্লাহ তৈরি করছে, এবং এই দুই রকম জিনিস তোমাদের কাজে লাগে। তো এইখানে এই উপরের লেয়ারে যেহেতু নদীর পানি এবং বৃষ্টির পানি মিশে এটা কম লবণাক্ত হয়ে গেছে, যার ফলে কী লাভ হইতেছে? এই যে সূর্যের আলো এই উপরের লেয়ারে পড়ার পরে কি হয়? এর মধ্যে অনেক প্ল্যাঙ্কটন তৈরি হয়, ফাইলোপ্ল্যাঙ্কটন, এই যে ছোট ছোট সবুজ প্ল্যাঙ্কটন, যে গাছের পুকুরের মধ্যে সার দিলে যে প্ল্যাঙ্কটন তৈরি হয় না, পুকুর সবুজ হয়ে যায়, এরকম প্ল্যাঙ্কটন তৈরি হয়। এইগুলোকে ছোট মাছে খায়, ছোট মাছে খায়। এই ছোট মাছকে আবার বড় মাছে খায়, যার ফলে একটা লাইফ সাইকেল চলতে থাকে। তাহলে লাইফ সাইকেল চালানোর জন্য কম লবণাক্ত পানি দরকার। এই জন্যই এই লেয়ারটা তৈরি করছে। এই লাইফ সাইকেল মাছের জন্য এই লেয়ারটা দরকার, ডিকম্পোজারের জন্য এই লেয়ারটা দরকার। তাহলে আল্লাহ কি করলো? এই লাইফ সাইকেল চালাইলো সমুদ্রের পানির মধ্যে এইভাবে। আচ্ছা, এটাতে অসুবিধা নেই। তবে এইখানে যে এই যে প্ল্যাঙ্কটন, তারপরে এই যে ছোট মাছ, বড় মাছ, এদের জন্য এই প্ল্যাঙ্কটন তৈরি হওয়ার জন্য কি দরকার? কম লবণ দরকার। কিন্তু লবণ যদি বেশি কমে যায় তাহলে কিন্তু আবার হবে না। একটা নির্দিষ্ট মাত্রার লবণাক্ততা দরকার। খুব বেশি কমে গেলেও হবে না, খুব বেশি বাইরে গেলেও হবে না, তাহলে এই লাইফ সাইকেল নষ্ট হয়ে যাবে। তো লবণাক্ততার মাত্রা কিভাবে নির্ধারণ করে সেটার উপরে সেটার ব্যাপারে একটু পরে আলোচনা করতেছি। আচ্ছা, সেটা পরে আলোচনা করব। তো এখন এইখানে দেখেন, সমুদ্র ওশেনোগ্রাফিক বেসিক আইডিয়া তো দিলাম। এখন এই সমুদ্রে হয় কি? এটা হলো প্যাসিফিক ওশেন, এটা হলো খুব বড় প্যাসিফিক ওশেন। এই প্যাসিফিক ওশনে এই মধ্য বরাবর যে একটা বিষুবরেখার উপর দিয়া সবসময় একটা পৃথিবী তো পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, যার ফলে বিষুবরেখা দিয়া বরাবর বাতাস সবসময় পূর্ব থেকে পশ্চিম দিকে যাইতে থাকে। তবে পৃথিবী যে বেগে ঘোরে ওই বেগে না, কারণ মধ্যাকর্ষণ শক্তি আছে, মোটামুটি মানে রিজনেবল বেগে বাতাস চলতে থাকে। এই বাতাসকে ট্রেড উইন্ড বলে। ট্রেড উইন্ড কী হয়? সারা পৃথিবীব্যাপী এটা পূর্ব দিকে পশ্চিম দিকে ধাবিত হয় সারা পৃথিবীব্যাপী, এবং এটার এলাকা কি? বিষুবরেখা অঞ্চল দিয়ে এটা ধাবিত হয়। এই যে বিষুবরেখা অঞ্চল, এই বিষুবরেখার উপর দিয়ে ট্রেড উইন্ড চলতে থাকে। ট্রেড উইন্ড বলা হয় কেন এটাকে? কারণ এই বাতাসটাকে পাল খাটায় জাহাজ চলাচলের জন্য উপযুক্ত। আগেকার দিনে জাহাজিরা এইটা ব্যবসার ক্ষেত্রের জন্য ওই বড় বড় জাহাজের চালানোর জন্য এই বাতাসকে ব্যবহার করতেন।
এই যে কলম্বাস গেছিল আমেরিকায়, সে ট্রেড উইন্ড ধরে গেছিল। আচ্ছা, তাহলে এই ট্রেড উইন্ড কী হয়, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়, যার ফলে কি হয়, এই বাতাসের কারণে এই উপরের পানিটা তো একটু গরম থাকে, কারণ সূর্যের আলো পড়তেছে। এই উপরের পানিটা অস্ট্রেলিয়ার দিকে ধাক্কা খায়, এইখানে পানিটা, গরম পানিগুলো এখানে জমা হয়। আচ্ছা, যেহেতু গরম পানি এখানে জমা হচ্ছে, বাতাসের ধাক্কায় পানি এদিকে চলে আসতেছে, তখন কি হয়, এই নিচের পানি এই ঠান্ডা পানি উপরে চলে আসে, নিচের পানি আসে। এই নিচের পানি কি ডিপ লেয়ারের পানি, মানে যে পানির লবণাক্ততা বেশি, ডিপ লেয়ারের পানি উপরে চলে আসতেছে এখানে। এতে কি হয়, নিচে যে ডিকম্পোজার আছে, অনেক খাদ্য টাদ্য জমা হয়েছে, এটা সারফেসে চলে আসতেছে, এবং এটা মাছের জন্য মাছরা খাদ্য পাচ্ছে। আর তাছাড়া এই লবণাক্ততা, উপরের লেয়ারের লবণাক্ততা বাড়তেছে, যার ফলে কি হলো, তাহলে মিক্সড লেয়ার, যেটা সারফেস লেয়ার, এটার লবণাক্ততাকে মেনটেন করে কে, এই আপওয়েলিং, এটাকে আপওয়েলিং বলে। তলের থেকে এসে পানিটা উপর দিকে আসতেছে, এটাকে আপওয়েলিং বলা হয়। এই আপওয়েলিংয়ের কারণে কি হয়, মিক্সড লেয়ারের লবণাক্ততার মাত্রা ঠিক থাকে, এবং সমুদ্রের তলদেশে যে বিভিন্ন রকমের খাদ্যবস্তু জমা হয় ডিকম্পোজারের মাধ্যমে, ওইগুলো উপরে চলে আসে, এটা মাছের খাদ্য হিসেবে। মাছ তো থাকে সারফেস লেয়ারে বা মিক্সড লেয়ারে, তো মাছের খাদ্য হিসেবে মাছ খাদ্য পায় প্রচুর। তা এটা হলো নর্মাল সিস্টেম। এইখান দিয়ে আপওয়েলিং হচ্ছে সাউথ আমেরিকার এখান দিয়ে, আর অস্ট্রেলিয়ার এলাকায় কি হচ্ছে, গরম পানির পরিমাণ বাড়তেছে। আর গরম পানি মানে হলো, এই গরম পানি সহজেই বাষ্পীভূত হয়, এবং বাষ্পীভূত এই বাষ্পগুলো যখন উপরের দিকে যায়, একটু উপরে গেলেই ঠান্ডা বাতাস ওখানে যায় মেঘে রূপান্তরিত হয়। তাহলে এই অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়ার এখানে প্রচুর মেঘ সৃষ্টি হয়। আচ্ছা, এটা হলো নর্মাল, এটা নর্মাল নিয়ম হচ্ছে, এইভাবে চলে। এখন প্রচুর মেঘ সৃষ্টি হলো, মেঘটা বাংলাদেশে কেমনে আসে, এবং কয়েক বছর যে আসলো না, দেরি করে আসলো, কারণ কি, বাংলাদেশে কিভাবে আসে, এটা আলোচনা করতেছি। ইট ইজ হি হু স্প্রেড আউট দ্য ল্যান্ডস, তিনি জমিনকে বিছাইয়া দিয়েছেন। দেখেন, এই মহাদেশকে যদি টাইনে আনে লাগান, দেখবেন মিলে যাচ্ছে। এই যে আমেরিকা মহাদেশের এইটা আর আফ্রিকার এইটা দেখেন একই রকম দেখা যায়, এই বেন্ড, মানে মনে হয় যে কোনো এককালে এই সাউথ আমেরিকা এই আফ্রিকার এই খন্দলের মধ্যে ঢুকানো ছিল। এই সাইডটা দেখলেও মনে হচ্ছে এইটা এখানে ছিল। এরকম যদি দেখেন তাহলে বোঝা যাবে যে আসলে পৃথিবীর সমস্ত জমিন এককালে একসাথে ছিল, যেটাকে প্যাঞ্জিয়া বলা হয়। আচ্ছা, তারপরে ধীরে ধীরে এটা বিভিন্ন সারা মহাবিশ্বব্যাপী ছড়ায় গেছে। যে সিস্টেমে ছড়াইছে সেই সিস্টেমের বৈজ্ঞানিকরা বলে প্লেট টেকটোনিক্স। আচ্ছা, যাই হোক, তাই আল্লাহ বললো যে তিনি জমিনকে ছড়াইয়া দিয়েছেন, প্লেট টেকটোনিক্সের মাধ্যমে জমিনকে ছড়াইয়া দিয়েছেন। এই জমিন ছড়ানোর কারণে জমিনে কলিশন হয়েছে, বা প্লেটে কলিশন হয়েছে। এই কলিশনের কারণে কি হয়েছে, সেট দেয়ার অন মাউন্টেন্স স্ট্যান্ডিং ফার্ম, এর ফলে পর্বতমালা সৃষ্টি হয়েছে। পর্বতমালা থেকে কী হয়েছে, অ্যান্ড রিভার্স, নদী সৃষ্টি হয়েছে। এখন সব পর্বতমালার থেকে কিন্তু নদী সৃষ্টি হয় না। যদি এই যে চিটাগাঙে অনেক পর্বত আছে, কিন্তু ওখান থেকে নদী হয় না, কারণ পর্বতগুলো ছোট, বড় বড় পর্বত, যার মাথায় দেখবেন যে বরফের টুপি, এই বড় বড় পর্বতমালা থেকে নদী সৃষ্টি হয়। কারণ এই বড় বড় পর্বতমালা আকাশের মেঘকে আটকাইতে পারে, এবং সেখান থেকে নদী সৃষ্টি করতে পারে। এই বড় বড় পর্বতমালা তো মাটি, এই পর্বত ভিতরে প্রচুর পাথরের তৈরি। এই বড় বড় পর্বতমালা কি মাটির নিচে ডাইবে যাওয়ার কথা, কিন্তু ডাইবে যায় না। এই জন্য, যেহেতু ডাইবে যায় না, এই জন্য আল্লাহ বলতেছে কি স্ট্যান্ডিং ফার্ম, শক্ত হয়ে দাঁড়ায় আছে। সেট দোয়ার মানে স্ট্যান্ডিং ফার্ম, যে পাহাড়গুলো খুব বড়, যেগুলো শক্তভাবে দাঁড়ায় থাকে, সেখান থেকেই নদীগুলো তৈরি হয়েছে। আচ্ছা, তাইলে আল্লাহ তাহলে কী করছে, পর্বতমালা সৃষ্টি করছে এবং নদী সৃষ্টি করছে। আচ্ছা, এইখানে দেখেন পর্বতমালা কিভাবে, এই যে আমি একটু আগে আলোচনা করছি, এই যে অস্ট্রেলিয়া, এই যে ইন্দোনেশিয়া, এইখানের পানি গরম হয়ে গেছিল, এই গরম পানি সহজে বাষ্পীভূত হয়েছে, এবং এইখানে প্রচুর মেঘ সৃষ্টি হয়েছে। এই মেঘটা এখন কি করবে,
এই মেঘটা কি করবে, এই যে ট্রেড উইন্ড যাইতেছে এই বরাবর বাতাস, ট্রেড উইন্ড বাতাস যাচ্ছে বিষুবরেখা ধরে, এই বাতাসের সাথে সাথে এই দিকে আসার চেষ্টা করবে। তাহলে পুরা বিষুবরেখা বরাবর এই মেঘটা ঘোরার কথা, কিন্তু ঘুরতে পারে না। কেন ঘুরতে পারে না? এই যে দেখেন, এই যে পাহাড়, গ্রেট ডিভাইডিং রেঞ্জ, এগুলো বিরাট পাহাড়, উঁচা উঁচা পাহাড়, পর্বতমালা, গ্রেট ডিভাইডিং রেঞ্জ অস্ট্রেলিয়ায়। এই পাহাড় করে কি, এইখানে যে মেঘগুলা তৈরি হয়েছে এই মেঘকে ধাক্কায় দেয় এইদিকে। তারপরে সুমাত্রা রেঞ্জ, এই যে ইন্দোনেশিয়ায়, এই পাহাড়গুলা করে কি এই মেঘগুলাকে আবার ধাক্কায় দিচ্ছে এইদিকে। তার মানে কি, এইখানে মেঘটা যাওয়ার কথা ট্রেড উইন্ড ধরে সোজা চলে যাওয়ার কথা, কিন্তু ট্রেড উইন্ড ধরে সোজা যেতে পারতেছে না। সে কী করতেছে, পাহাড়ের ধাক্কায় আস্তে আস্তে ক্রমান্বয়ে এই বাংলাদেশের দিকে আসতে চাই। বাংলাদেশে এই যে দেখেন এই কিছু কিছু মেঘ এই যে চলে আসতেছে, আসার পরে এই যে হিমালয় পর্বতমালা, হিমালয় পর্বতমালার এই দিকে চীনের মধ্যে কিছু গেল মেঘ, আবার এইখান থেকে আইসা দেখেন এই যে আমরা যেটাকে মৌসুমি বায়ু বলে ভারতে আসতেছে, ভারতে এসে বাংলাদেশের মধ্যে ঢুকে বাংলাদেশে বৃষ্টিপাত হচ্ছে। তাইলে এই মেঘটাকে সোজাসুজি ট্রেড উইন্ড ধরে চলে যাওয়ার কথা আমেরিকার দিকে, তা না দিয়ে এই পর্বতমালা, গ্রেট ডিভাইডিং রেঞ্জ, সুমাত্রান রেঞ্জ, হিমালয় রেঞ্জ, এই পর্বতমালাগুলো সরাইয়া বৃষ্টি ঘটাইল। এবং এই পর্বতমালা এলাকায় যে বৃষ্টি হলো সেটার থেকে নদীও সৃষ্টি হলো। এই যে দেখেন আফ্রিকান হাই মাউন্টেন্স, এখানে এসে কিছু মেঘ এখান দিয়ে এসে এই যে এখানে বৃষ্টিপাত ঘটায়। এই যে অ্যান্ডিজ মাউন্টেন্স, এই যে সাউথ আমেরিকাতে বৃষ্টিপাত ঘটায়। এখানে রকি মাউন্টেন, এখানে থেকে এও কিছু বৃষ্টি নেয়। তাহলে পাহাড়গুলা কী করছে, এমনভাবে আল্লাহ প্লেস করছে, দেন বড় বড় পর্বতমালা এগুলো এমনভাবে আল্লাহ প্লেস করছে যেন এইখানে যে যে মেঘ সৃষ্টি হচ্ছে, মেঘের যে বেল্ট, এই মেঘের বেল্ট থেকে সবাই কিছু কিছু মেঘ নিয়ে নিজস্ব ল্যান্ডে বৃষ্টিপাত ঘটায়। এইটা তাহলে রেগুলার আসার কথা, প্রত্যেক বছরই তো একই হওয়ার কথা, কিন্তু তা হয় না। এটা কেন হয় না সেটা একটু পরে আলোচনা করতেছি। আচ্ছা, এরপরে কি হলো, এই যে পর্বতমালা কেমনে বললো, যে আল্লাহ বলতেছে স্ট্যান্ডিং ফার্ম। কিভাবে? পৃথিবীর ভিতরে হলো 4000 ডিগ্রি সেন্টিগ্রেড গলিত, এবং এই উত্তপ্ত এই গলিত কারণে হয় কি, এই যে লাভা বা ম্যান্টেল উপর দিকে স্রোতের মতন প্রবাহিত হয়। এরকম স্রোত না, এটা ছবিতে দেখানো হয়েছে। ধীরে ধীরে এই ম্যান্টেলগুলো আস্তে 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 উপর দিকে এসে এই দিকে যাইতে থাকে, যার ফলে পৃথিবীর ক্রাস্ট উপরিভাগকে ধাক্কা দেয়। এই ধাক্কা দেওয়ার কারণে কি হয়, এই যে ধাক্কা দেওয়ার কারণে কি হয়, এই যে দেখেন পৃথিবীর যে কন্টিনেন্টাল প্লেট আছে, এই কন্টিনেন্টাল প্লেট, এটা হলো ওসেনিক প্লেট, আর এটা হলো কন্টিনেন্টাল প্লেট। ওসেনিক প্লেট কন্টিনেন্টালের প্লেটের নিচে চলে যাচ্ছে ধাক্কার চোটে, ওই ধরনের ওই যে ওই লাভার ধাক্কার কারণে, এবং নিচে চলে যাচ্ছে। যার ফলে কী হলো, এই যে ওসেনিক ট্রেন্সের মধ্যে দিয়ে নিচে যাচ্ছে, যার ফলে কি এই জায়গাটা উঁচা হয়ে পর্বতমালার সৃষ্টি হয়েছে। এই পর্বতমালা মনে করেন অত্যাধিক উঁচা পর্বতমালা, এটা ডাইবে যাওয়ার কথা, কিন্তু ডাইবে যায় না কেন, সবসময় ধাক্কার উপরে আছে। এই জন্য এই যে ইন্ডিয়ান প্লেট এসে ইউরেশিয়ান প্লেটের মধ্যে সর্বদাই ধাক্কায় উপরে আছে। এই জন্য হিমালয় পর্বতমালা এত উঁচা এটা দাঁড়ায় আছে। আচ্ছা, যাই হোক, তাহলে আল্লাহ দেখলাম যে কিভাবে সিস্টেম করে এই যে বাঁশঝাঁক তৈরি করছে, উপরের পানিকে ধাক্কায় এদিকে নিয়ে আসতেছে, আবার এখান থেকে ম্যাঘ তৈরি করতেছে, আবার পাহাড়ের মাধ্যমে ধাক্কায় এটা বাংলাদেশের মধ্যে ঢুকাইতেছে। প্রত্যেক নর্মাল ইয়ার প্রত্যেক বছরই তো এরকমই হওয়ার কথা। মাঝে মাঝে অন্যরকম হয় কেন? মাঝে মাঝে অন্যরকম হয় এই জন্য, এই যে নর্মাল ইয়ার যেটা আমি অলরেডি ব্যাখ্যা করছি। কিন্তু কোনো কোনো বছর হয় কি, এই যে ট্রেড উইনের মাত্রা কম হয়ে যায়। ট্রেড উইন্ড যে প্রবাহিত হইতেছে পূর্ব দিকে পশ্চিম দিকে চলতেছে বাতাস সবসময়, বিষুবরেখার উপর দিয়ে, সমুদ্রের উপর দিয়ে প্রচণ্ড গতিবেগে বেশ জোরে ওই জাহাজ চালান যায়, ওই মানে পালের জাহাজ চলে ওই বাতাসে। এইটা মাঝে মাঝে দুর্বল হয়ে যায়। মাঝে মাঝে দুর্বল হয়ে গেলে কি হয়, এই যে গরম পানি আর ঠিক মতন এই অস্ট্রেলিয়ার এখানে এসে জমতে পারে না, উপরের সার্ফেস লেয়ারের পানি অস্ট্রেলিয়া জমতে পারে না, বরং এইটা এই দিকেই থেকে যায়। এই দিকে যদি থেকে যায় তাহলে কি হয়, এই মেঘ তুলাও তখন তৈরি হয়েছে এইখানে এইসব জায়গায় তৈরি হয়েছে।
বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়, বৃষ্টি যে মৌসুমি বায়ু যে ঠেইলে এটা বাংলাদেশে নিয়ে আসবে সেইটা আর পারে না। এটা হইতে পারে যদি এই ট্রেড উইন্ডের পাওয়ার যদি কমে যায়, গতি যদি কমে যায়, তাহলে এই কেস হয়। আর একটা কী হইতে পারে, ট্রেড উইন্ডের পাওয়ার যদি বেশি বেড়ে যায়, তাহলে এখানে বেশি রকম গরম পানি জমা হবে এবং বেশি বৃষ্টিপাত হবে, এইদিকে বন্যা টন্যা হবে। আর এইদিকে বেশি রকম ঠান্ডা পানি উঠে আসবে, এখানে বেশি রকম ঠান্ডা হবে। তা যাই হোক, এই দিকে কী হবে এটা ইম্পর্টেন্ট না। আমাদের এইখানে ট্রেড উইন্ড যদি ঠিক মতন আসে তাহলে আমাদের এখানেও জলবায়ু ঠিক থাকে। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই আমাদের এখানে বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার কথা। কিন্তু যদি ট্রেড উইন্ডের পাওয়ার কমে যায় তাহলে উল্টাপাল্টা হয়ে যায় এবং যার ফলে এইদিকে আর গরম পানিটা আসতে পারে না, গরম পানির পরিমাণ এখানেই বেশি থেকে যায়, যার ফলে হয় কি মৌসুমি বায়ু আসতে দেরি হয় বা আসে না অনেক বছর, যার ফলে এই বৃষ্টি না আসলে আমাদের দেশ প্রচুর গরম হয়ে যায়। তাহলে আলোচনা করলাম কি একটা আয়াত যেটা বারজাক সম্বন্ধে আমাদের আইডিয়া দিল এবং কিভাবে আল্লাহ এই সিস্টেম করে বৃষ্টি নিয়ে আসতেছে সেটা আইডিয়া দিল। এখন এইখানে দেখেন এই আয়াতটা আমি আলোচনা করছি যে ইট ইজ হি হু হ্যাজ লেট টু বডিজ অফ ফ্লোয়িং ওয়াটার, ওয়ান ওয়েট ডাউন ইউফ্রেটিস, একটা হলো ইউফ্রেটিসের চাইতে একটু দমা মানে কম লবণাক্ত, আর একটা সল্ট অ্যান্ড বিটার, আর একটা হলো লবণাক্ত এবং তিতা। আচ্ছা, এবং এই দুইটার মধ্যে আছে ব্যারিয়ার এবং পার্টিশন, যে ব্যারিয়ার অতিক্রম করা যায় না, এটা আমি আলোচনা করছি। পিকনক লাইন কীভাবে তৈরি হয় ওটা আলোচনা করছি। এখন এই পিকনক লাইনের এই আয়াতের আগে এই আয়াত দিছে, এই আয়াতটা কি হ্যাড ইট বিন আওয়ার উইল, আমাদের যদি ইচ্ছা হইতো উই কুড হ্যাভ সেন্ট এ ওয়ার্নার, মানে নবী পাঠাইতাম টু এভরি সেন্টার অফ পপুলেশন, প্রত্যেক জনগণের মধ্যেই আমি একটা আলাদা আলাদা নবী পাঠাইতাম। কিন্তু আল্লাহ বলতেছে আমি আলাদা নবী পাঠাবো না, সমস্ত পৃথিবীর জন্য একই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বর্তমান বিশ্বের সমস্ত পৃথিবীর জন্য একই নবী আল্লাহ পাঠাই দিচ্ছেন। তাহলে এই নবীর সাথে এই আয়াতের কী সম্পর্ক? হঠাৎ করে এই নবীর কথা ধুম করে আবার পানির ওশেনোগ্রাফির দিকে চলে গেল। আবার তার আগে দেখেন আবার পানি, ইট ইজ হু হ্যাজ সেন্ট ডাউন উইন্ডস অ্যাজ হেরাল্ডস অফ গ্রেট টাইম, এই বাতাস পাঠান আল্লাহ, গোয়িং বিফোর হিজ মার্সি, মানে বৃষ্টির অনেক আগে এই বাতাস চলতে থাকে। উই সেন্ড ডাউন পিওর ওয়াটার ফ্রম দ্য স্কাই, আকাশ থেকে বৃষ্টি দেন। তাহলে বাতাস বৃষ্টি এইগুলো আলোচনা করার পরে মানে আবার প্রথম প্যারায় বাতাস বৃষ্টি আলোচনা করছে, ঠিক আছে। তৃতীয় প্যারায় এই ওশেনোগ্রাফি আলোচনা করছে, এটাও ঠিক আছে, কারণ ওশেনোগ্রাফির সাথে বৃষ্টিপাতের সম্পর্ক আছে। মাঝখানে কইতেছে যে আমি সব জায়গায় রসুল দিব না, আমার একই রসুল, তার বাণী সব জায়গায় প্রচারিত হবে। কারণ কি? কারণ হইল এটার সাথে একটা রিলেশন আছে। এইখানে দেখেন এই যে পানি, নিচের পানিটা যে উপরে, এই যে নিচের পানিটা, এই নিচের পানিটা উপরে ওঠে এই জায়গা দিয়ে। কেন নিচের পানিটা উপরে ওঠার দরকার? সারফেস লেয়ারে বা মিক্সড লেয়ারে লবণাক্ত তার মাত্রা ঠিক রাখার জন্য, এবং নিচের মধ্যে যে খাদ্য বস্তু এবং বিভিন্ন ডিকম্পোজার হয়েছে এগুলো মাছের খাদ্য হিসাবে উপরে চলে আসার জন্য। তাইলে এইটা এক জায়গার থেকেই কিন্তু আপওয়েলিংটা হচ্ছে। এরকম পৃথিবীতে এটা তো সাউথ আমেরিকার আপওয়েলিং পয়েন্ট দেখানো হয়েছে, আরও কয়েকটা আপওয়েলিং পয়েন্ট আছে, যেমন নর্থ পোল এবং সাউথ পোল। এখানে বড় বড় বরফের খণ্ড, নিচের থেকে বরফের খণ্ড জমে, মনে করেন ডিপ লেয়ারে লবণাক্ত পানির মধ্যে বরফের খণ্ড জমে উপরে ভেসে ওঠে, যার ফলে উপরের পানি নিচে যায়। তো ওইখানেও কিছুটা আপওয়েলিং হয় নর্থ পোল সাউথ পোলে। তারপরে বিষুবরেখা অঞ্চল, যেখানে যেহেতু পৃথিবী ঘুরতেছে, বিষুবরেখা অঞ্চলটার পানিটা একটু উঁচা, ওখান থেকেও কিছু আপওয়েলিং হয়। তার মানে কি ফিক্সড কতগুলো আপওয়েলিং পয়েন্ট আছে যেখান দিয়ে ডিপ লেয়ারের পানি সারফেস লেয়ারে আসতে পারে, ফিক্সড পয়েন্ট দিয়ে আসতে পারে অল্প কিছু পয়েন্ট। সেই পয়েন্ট থেকেই সেই লবণাক্ততা সারা পৃথিবীতে ছড়ায় যায় এবং লবণাক্ততা সারফেস লেয়ারে লবণাক্ততার ব্যালেন্স মেনটেন করে। তাহলে অল্প কিছু পয়েন্ট দিয়ে
লবণাক্ত লবণাক্ত পানি উঠা সারা পৃথিবীর সারফেস লেয়ারের লবণাক্ততা ব্যালেন্স মেনটেন করে, সেই রকম একই নবীর মাধ্যমে উনি ওহী পাঠাইছেন, তার মানে সারা পৃথিবীতে প্রচারিত হবে। এইভাবেই এই জন্যই ওই নবীর কথাটা ওই ওশনোগ্রাফি আর ওই বাতাসের মধ্যে ঢুকাই দিছে আল্লাহ, যে যেরকম আপওয়েলিং পয়েন্ট আমার নির্ধারিত সেরকম আমার নবীও নির্ধারিত, ওই এক নবীর কথাই শুনতে হবে, আর কোনো নবী দিব না। আচ্ছা, সেন্টার অফ পপুলেশন বলতে হয় কি, যেমন পুরো আরব জাতি এটা একটা সেন্টার অফ পপুলেশন, সহ পার্সিয়া সহ এটা একটা সেন্টার অফ পপুলেশন। এখানে কিন্তু বিভিন্ন ছোট ছোট সব জায়গায় কিন্তু নবী পাঠানো হয়নি, ওইখানে একটা হাউস অফ প্রফেটস, ইব্রাহিমের ধর্ম, ওর মধ্যেই অনেক নবী আসছে, তাহলে এরাই ওই পুরা সেন্টার অফ পপুলেশন বলতে পুরো আরব জাতি এবং পারস্য জাতিকে বোঝাচ্ছে। সেরকম আদিকালে হয়তো ভারতবর্ষে এরকম একটা, ভারতবর্ষে একজন নবী ছিল বা কয়েকজন নবী ধারাবাহিকভাবে আইসে গেছে, এবং এই পুরো ভারতবর্ষের জন্য সেই জায়গা, প্রত্যেক যে জাতি, বাঙালির জন্য এক নবী, বিহারির জন্য আর এক নবী, মাওরাগের জন্য আর এক নবী, তামিলগের জন্য আর এক নবী, এরকম না। কিন্তু সেন্টার অফ পপুলেশন বলতে ভারতবর্ষকে বোঝায়। আর একটা সেন্টার অফ পপুলেশন বললে আপনি চায়না এবং নাগবুসা পার্টি বুঝতে পারেন, আর একটা সেন্টার অফ পপুলেশন বললে আপনি ইউরোপিয়ান বলতে, এইরকম জায়গায় নবী আসছে, এবং যে ধারায় আসছে সেই ধারায় হয়তো অনেকগুলো নবী আসছে, যেমন ইব্রাহিমের ধারায় অনেক নবী আসছে। তো যাই হোক, এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।